যুদ্ধের দামামা বেজে উঠছে। যুদ্ধ হবে। যুদ্ধ যদি হয় তাহলে কি হবে? কতদিন ধরে যুদ্ধ হবে? আমরা তো দেখেছি এর আগে রাশিয়া যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করার পর মনে হচ্ছিল ইউক্রেন কিছুই না, কদিনের মধ্যেই শেষ। কিন্তু না, সে যুদ্ধ এখনো চলছে। এই যুদ্ধ চলবে কতদিন ধরে? আর যখন দুটো দেশই পরমাণু শক্তিধর, তাহলে সেই যুদ্ধের ফল কি হবে, কতটা মারাত্মক হতে পারে? এই সব কিছু ভেবেই বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আর এই দুভাগ সব যুদ্ধের ক্ষেত্রেই হয়। যখন ইসরায়েল হামাসের উপর অ্যাটাক করে গাজা স্ট্রিপে, তখনও দুভাগে ভাগ হয়। আবার রাশিয়া যখন ইউক্রেনে অ্যাটাক করে, তখনও দুভাগে ভাগ হয়। আর ভারত পাকিস্তান স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতির বাজারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেক্ষেত্রে দুভাগে ভাগ হবে না? হয়েছে। তাহলে দেখতে হবে ভারতের পাশে কারা রয়েছে, কারা রয়েছে পাকিস্তানের কাছে। সহজভাবে দেখতে গেলে বেশ কয়েকটা দেশের নাম মাথায় আসে, কিন্তু আতশ কাছের নিচে ফেলে যদি আমরা দেখি, তাহলে বেশ কয়েকটা নাম বাদও দিতে হতে পারে, নতুন কিছু নাম যোগ হতে পারে। পাকিস্তান দিয়ে যদি শুরু করতে হয়, যুদ্ধ অনেক দিনের যুদ্ধ হতে পারে। একদিন দুদিনের যুদ্ধ তো থামে না। টাকা কোথা থেকে আসবে? এত টাকা কোথায় পাকিস্তানের কাছে? টাকাকে দেবে, লাগে টাকা দেবে গৌরী শেখ। পাকিস্তানের ক্ষেত্রে লাগে টাকা দেবে চীন, কারণ চীনের প্রত্যক্ষ সুবিধা রয়েছে পাকিস্তানকে মদদ দেওয়ার পিছনে, কারণ পাকিস্তানের পরেই তো ভারত। আর ভারতকে আটঘাট বেঁধে যদি ধরে রাখতে হয়, তাহলে পাকিস্তানের উপর যদি কর্তৃত্ব ফলানো যায়, পাকিস্তানকে সব রকম সাহায্য করা যায়, তাহলে পাকিস্তান চীন যা বলবে তাই করবে। এতদিন ধরে তো তাই করে এসেছে। আর সেই জন্যই পাকিস্তানের একটা বড় অংশে চীনের প্রভাব রয়েছে, বালুচিস্তানের একটা বড় অংশে চীনের প্রভাব রয়েছে, কারণ বালুচিস্তানের পরেই তো সেই গদর, সেই পোর্ট, সেই বন্দর, যেখান থেকে সহজেই ভারতে পৌঁছে যাওয়া যায়। পয়সা দেবে চীন, কিন্তু অস্ত্র দেবে কে? এখানে আবার একটা ব্যাপার আছে, শুধুমাত্র চীন একথা ভাবলে ভুল, তার সঙ্গে তুরস্কর নামটাও বলতে হবে। কেন বলতে হবে? কারণ কিছু রিপোর্ট বলছে যে তুরস্ক এশিয়া নিউ ইনিশিয়েটিভ বলে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যে প্ল্যাটফর্মের কাজই হচ্ছে এশিয়ার ইসলামিক কান্ট্রি যেগুলো, সেই ইসলামিক কান্ট্রিগুলোর সঙ্গে একটা ব্রিজ তৈরি করা, সেখানে যারা কট্টরপন্থী রয়েছে তাদের সঙ্গে একটা ব্রিজ তৈরি করা। এবং এটা কিন্তু একদিনের কাজ নয়, বেশ কয়েকদিন ধরে। তুরস্ক তাহলে পাকিস্তানের সঙ্গে থাকবে, পাকিস্তানকে মদদ দেবে, পাকিস্তানকে আরও শক্তিশালী করে তুলবে, অর্থাৎ অস্ত্র দেবে তুরস্ক। অভিযোগ উঠছে তুরস্ক ইতিমধ্যেই অস্ত্র দিয়ে এসেছে। একটা বিমান নেমেছিল পাকিস্তানে 27 তারিখে, তুরস্কের বিমান, এবং সেই বিমানে করে নাকি অস্ত্র এবং যুদ্ধের প্রয়োজনীয় অনেক কিছু জিনিস পাকিস্তানে দিয়ে আসা হয়েছে। সেরকম রিপোর্ট বেরোনোর পর অবশ্য তুরস্ক সব কিছু অস্বীকার করছে। তুরস্কের দেবে না, একেবারেই নয়। একটা বিমান নেমেছিল বটে, আসলে ওটা তো অস্বীকার করতে পারবে না, স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে গিয়েছে। তাই বলছে বিমান নেমেছিল বটে, কিন্তু তা জ্বালানি ভরার জন্য। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ান জানিয়ে দিয়েছেন জ্বালানি ভরার উদ্দেশ্যে পাকিস্তান বিমানবন্দরে বিমান নেমেছিল তাদের। কিন্তু সবাই সেভাবে ভাবছেন না। সবাই ভাবছেন যে প্রত্যক্ষভাবে চীনের সঙ্গে তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। ইতিহাস তাই বলছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক দিনের। আরও একটা দেশের নাম শুনলে আপনি চমকে যাবেন, আজারবাইজান পাকিস্তানের সঙ্গে রয়েছে। কেন রয়েছে? তার কারণ আছে। পুরোটাই তো গিভ অ্যান্ড টেক পলিসি। আমার সাহায্য করলে তবেই আমি কারো সাহায্য করবো, আর আমি কারো কাছে সাহায্য পেলে তবেই কাউকে সাহায্য করতে যাব। আজারবাইজান, আর্মেনিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয় আজারবাইজানের, তখন তুরস্ক আর পাকিস্তান আজারবাইজানকে অস্ত্র সাপ্লাই করেছিল। তো এখন তো প্রতিদান দেওয়ার সময় এসেছে। আজারবাইজান ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সমর্থন করতেই পারে, অস্ত্র দিতেই পারে, প্রয়োজনে অর্থ সাহায্য করতে পারে। এবং পাকিস্তান আর আজারবাইজানের মধ্যে একাধিকবার সামরিক চুক্তি হয়েছে এর আগে, সেগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে আজারবাইজান লাভবান হয়েছে। এখন যদি প্রতিদান চায় পাকিস্তান, তাহলে তা দিতে আজারবাইজান বাধ্য, অন্তত সামরিক চুক্তি তো তাই বলছে। এই পারস্পরিক অস্ত্র চুক্তি ছাড়াও পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে বেশ কয়েক জায়গায় সামরিক মহড়া হয়েছে। একাধিক মারণাস্ত্র নাকি ইতিমধ্যেই চীন, তুরস্ক, আজারবাইজান পাঠিয়ে রেখেছে পাকিস্তানে, যদিও এই খবরের সত্যতা কোনোভাবেই পাকিস্তান মেনে নিচ্ছে না। সবাই তো চলে গেল পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে কে আছে? সেই 71-এর যুদ্ধ, 71-এর সময় থেকে ভারতের মিত্র দেশ রাশিয়া, এবারেও রাশিয়ার উপর বাজি ধরতে হবে ভারতকে, কারণ তারপর থেকে এখনও পর্যন্ত রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক কখনো খারাপ হয়নি। এমনকি যখন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখনও কিন্তু নরমে গরমে পাশে আছি কিন্তু নেই, কিছুটা পিছিয়ে থেকেও যুদ্ধের পক্ষে নই বলেও
বন্ধু রাশিয়ার সঙ্গেই ভারত ছিল, তার প্রতিদান রাশিয়া দেবে না? অবশ্যই এবারও রাশিয়া ভারতের সঙ্গে থাকবে এবং এতদিন ধরে যেভাবে অস্ত্র আর কূটনৈতিক সহায়তা দিয়ে এসেছে এবারেও দেবে। কিন্তু এখানেও একটা সমস্যা থেকে যাচ্ছে। রাশিয়া এতদিন ধরে যুদ্ধ করছে, তার নিজেরই সামরিক অস্ত্র প্রয়োজন, তার নিজেরই টাকা পয়সা প্রয়োজন। দেশের মধ্যে পুতিন বারবার বিক্ষোভের মুখে পড়েছেন, কারণ অর্থনীতির উপর বিরাট বড় ধাক্কা। এতদিন ধরে রাশিয়া যুদ্ধ চালাচ্ছে, সেখানে রাশিয়া কতটা সক্ষম হবে ভারতকে সাহায্য করতে, প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু ভারত তো বন্ধুত্বে বিশ্বাস করে, মিত্রতায় বিশ্বাস করে। ভারতের অনেক বন্ধু দেশ রয়েছে। আমরা যদি ইউরোপের দেশগুলোর দিকে দেখি, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুরা রয়েছেন। কাদের কথা বলবো? প্রথমে বলবো আমি ফ্রান্সের কথা। ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু। তো ফ্রান্স ইদানিংকালে ভারতের সঙ্গে সামরিক সম্পর্ক তাদের আরও দৃঢ় হয়েছে। কদিন আগে রাফাল এম বা রাফাল মেরিন ফ্রান্স থেকে নেওয়ার চুক্তি হয়েছে। এর আগেও রাফাল নিয়েছে ভারত। শুধু সামরিক চুক্তি নয়, বাণিজ্যিক অর্থনৈতিক চুক্তিও রয়েছে ফ্রান্সের সঙ্গে, যা ফ্রান্সকে ভাবাবে ভারতের কিছু যদি ক্ষতি হয়, ভারতের যদি অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হয়, ফ্রান্সের জন্য তা খুব একটা ভালো নয়। এখান থেকে ফ্রান্স ভারতের সঙ্গে থাকবে। আরও একটি দেশ, সেখানেও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু রয়েছেন, জর্জিয়া মেলোনি, ইতালি। তো ইতালি ভারতের সঙ্গে থাকবে, ভারতের পাশে থাকবে, কারণ এখানে চীনের সিল্ক রুটের পাল্টা কটন রুট করার কথা বলেছে ভারত, এবং সেই কটন রুট করতে গেলে সবার আগে যাদের সম্মতি দরকার সেই সম্মতি দিয়েছে ইতালি। ইতালির সঙ্গে ভারতের বাণিজ্যিক দিক থেকে একটা অসম্ভব ভালো পরিস্থিতি তৈরি হয়েছে, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মে অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো তারাও যোগ দিতে চাইছে। এমনকি আমেরিকারও প্রচ্ছন্ন সম্মতি রয়েছে যে এরকম কোনো মঞ্চ বা প্ল্যাটফর্ম যদি তৈরি হয়, অন্তত চীনকে পাল্টা দেওয়া যাবে, সিল্ক রুটের বদলে কটন রুট তৈরি করা যাবে। শুধু তাই নয়, সামরিক দিক থেকে, মহাকাশ বিজ্ঞানের দিক থেকে, বিভিন্ন দিক থেকে ফ্রান্স ভারতের সহায়তা নেয়। আজ যখন ফিরিয়ে দেওয়ার পালা, তখন ফিরিয়ে কি দেবে না? প্রতিদান কি দেবে না ফ্রান্স? অবশ্যই দেবে। ফ্রান্স যেমন প্রতিদান দেবে, ইতালিও প্রতিদান দেবে। ইতালির সঙ্গে এতদিনের এই সম্পর্কের সুফল পাবে ভারত। ফ্রান্সের পাশাপাশি ইতালিকেও ভারত পাশে পাবে। আর মহাশক্তিধর দেশ বলতে সবার আগে যে দেশের কথা বলা হয়, আমেরিকা। আমেরিকাতেও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধু রয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, তিনি তো বরাবর বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে সব সময় আমেরিকা রয়েছে, এবং ভারত আর আমেরিকার মধ্যে একটা চুক্তিও হয়েছে যে সন্ত্রাসবাদ নির্মূলে পৃথিবীর যে কোনো জায়গায় একসঙ্গে এগোতে তারা রাজি। ঠিক এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমেরিকাকে পাশে পাওয়া যাবে না? হয়তো যাবে, হয়তো যাবে না। এই হয়তো যাবে না কারণ কি? তার কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সঙ্গে আছি, এটা বলার পরেও একটা সময় দেখা যাচ্ছে যে সুর কিছুটা নরম করে বলছেন ভারতের উপর সম্পূর্ণ ভরসা আছে আমার, এবং আমি বিশ্বাস করি ভারত পাকিস্তান তাদের নিজেদের মধ্যে যে সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। অর্থাৎ আলোচনার টেবিল, যেখানে সন্ত্রাসবাদের শিকার হয়ে দেশের 26 জন মারা যাচ্ছে, সেই দেশকে বলা হচ্ছে আলোচনার টেবিলে বসতে। এটা কি বন্ধু দেশের কাজ? আমেরিকা তাহলে দেখাচ্ছে সঙ্গে আছে, আদৌ সঙ্গে আছে কি? কূটনীতিবিদরা ভালো বলতে পারবেন, কারণ যে আলোচনার কথা বলছে চীন, যে আলোচনার কথা বলছে তুরস্ক, সেই আলোচনার কথা বলছে আমেরিকা। চীন আর তুরস্ক না হয় কারণ রয়েছে, কারণ জানে পাকিস্তান এমন একটা জায়গায় রয়েছে, আলোচনার টেবিলে যদি না বসে তাহলে পাকিস্তানের থেকে ভারত সামরিক দিক থেকে এতটাই এগিয়ে, শুধুমাত্র যে পাকিস্তানের ক্ষতি হবে তা নয়, এই যুদ্ধে চীন এবং তুরস্কেরও প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে। তো তারা আলোচনার কথা বলতে পারে, আমেরিকাও বলছে। তাহলে আমেরিকা কোন দিকে? প্রশ্ন তোলা থাকবে। যদি সত্যি যুদ্ধ হয় তখন বোঝা যাবে আমেরিকা আসলে কোন দিকে। কোনো একদিকে, দুদিকেই, নাকি কোনো দিকেই নয়। ये 9 नंबर। জঙ্গি হামলার প্রত্যাঘাত ভারতের। অপারেশন সিন্দুর। 22 এপ্রিল বৈসারন ভ্যালিতে জঘন্য জঙ্গি হানা, 26 জন পর্যটকের মৃত্যু। শুধু হিন্দু পরিচয় জেনে বেছে বেছে হিন্দু পুরুষদের নিধন করা হয়।
নির্মমভাবে মারতে মারতে জঙ্গিরা বলেছিল যা গিয়ে মোদিকে বল, আর তাতেই গর্জে উঠেছিল গোটা দেশ। অবশেষে উত্তরটা দিয়েই দিল ভারত। বুধবার মধ্যরাতে ভারতীয় সেনার নির্ভুল নিশানায় গুড়িয়ে গেল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় থাকা জঙ্গি ঘাঁটি। রাত 1:40 থেকে 2:20 এই 25 মিনিট চলে অপারেশন সিঁদুর। পহেলগাঁওয়ে স্ত্রীর সামনে খুন করা হয়েছিল স্বামীদের। নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করে অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের 9টি ঘাঁটি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পিওকের 9 জায়গায় হামলা চালানো হয়। কোন কোন 9 জায়গা? মুজফ্ফরবাদ, ভাওয়ালপুর, মুরিদকে, তেহরা কালান, শিয়ালকোট, ভীমবের, কোটলি, গুলপুর এবং চাক আমরু। হামলা হয়েছে মার্কাজ সুভানাল্লাতে। এটা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। 14ই ফেব্রুয়ারি সেই পুলওয়ামা অ্যাটাক, সেই অ্যাটাকের সঙ্গে এই জঙ্গি ঘাঁটি থেকেই কাজ চালানো হয়েছিল এমনটাই কিন্তু খবর রয়েছে। এই ক্যাম্পেই ট্রেনিং দেওয়া হয়েছিল জঙ্গিদের। হামলা করা হয়েছে শিয়ালকোটে মস্কর রাহিল শহীদে। এটা হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটি। এই জঙ্গি ঘাঁটির পাক আইএসআই এর প্রত্যক্ষ মদতে তৈরি কিন্তু এই জঙ্গি ঘাঁটি, এবং এখানে প্রচুর অস্ত্র সহ জঙ্গিরা এই ঘাঁটিতে থাকতো। হামলা হয়েছে মার্কাজ তৈবাতে। লস্করি তৈবার গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার এটি। ওসামা বিন লাদেন এই ক্যাম্পের আর্থিক মদতদাতা ছিলেন। এই ক্যাম্পেই ট্রেনিং চলতো লস্করি তৈবার জঙ্গিদের। হামলা হয়েছে কোটলি জেলার মস্কর রাহিল শহীদে। এটি হিজবুল মুজাহিদিনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। স্নাইপার ক্যাডারদের ট্রেনিং হতো এখানে। তবে ভারতের প্রত্যাঘাতের পর এই ক্যাম্পগুলির আর অস্তিত্বই নেই। দেখে বোঝাই যাবে না যে এত বড় ক্যাম্পগুলি গতকাল রাত পর্যন্ত সেখানে ছিল। একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যে পাকিস্তান জঙ্গি তোষণ করে সেই পাকিস্তানের একেবারে কোমর ভেঙে দিয়েছে ভারত। এর আগেই পাকিস্তানকে হাতে ভাতে পাতে সব রকম ভাবে মারতে প্রস্তুতি নিচ্ছিল ভারত। আমরা দেখেছি সিন্ধু জল চুক্তি স্থগিত করা হয়েছিল, আকাশ সীমা বন্ধ করা হয়, বাণিজ্য বন্ধ করা হয়, একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিদিন প্রধানমন্ত্রী বৈঠক করতেন, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক, আর তারপরেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আর আজ 7ই মে কি ঠিক ছিল? ঠিক ছিল মক ড্রিল হবে দেশ জুড়ে। যুদ্ধের প্রস্তুতিতে মহড়া। 35টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মক ড্রিল। এয়ার স্ট্রাইক, পণবন্দি থেকে ব্ল্যাক আউটের সময় সতর্ক থাকার পাঠ দেওয়া হবে। তবে সেই 7ই মের আলো ফোটার আগেই পাকিস্তানকে মুতোর জবাব দিল ভারত। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের পার্থক্য বরাবর ছিল আর এখনো রয়েছে। কারণ পাকিস্তান হামলা করে সাধারণ মানুষের ওপর। আমরা দেখেছি পাকিস্তানের করা একের পর এক জঙ্গি অ্যাটাক কিভাবে সাধারণ মানুষের প্রাণ নিয়ে নেয়। কিন্তু ভারত কোনো সাধারণ মানুষের উপর হামলা করেনি, শুধু জঙ্গি নিকেশ করেছে। বেছে বেছে জঙ্গিদের ঘাঁটি নিকেশ করে দিয়েছে। তবে এই যোগ্য জবাব পাওয়ার পরও কিন্তু আস্ফালন চালিয়েছে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখায় লাগাতার যুদ্ধবিরতি লঙ্ঘন। পুঞ্চ, রাজৌরিতে গোলাবর্ষণ করছে পাক সেনা। আর সেই পাক হামলায় নিহত হয়েছেন পুঞ্চের 10 জন নিরীহ নাগরিক, এবং সেখানে 34 জনেরও বেশি জখম হয়েছেন এমনটা খবরও পাওয়া যাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাও আশঙ্কা রয়েছে। পাক সেনাকে যোগ্য জবাব তো ভারত দিয়েছে। ভারতের হামলায় উড়ে গিয়েছে বেশ কয়েকটি পাক পোস্ট। তারপরেও কিন্তু পাক সেনার এই আস্ফালন জারি রয়েছে। অপারেশন সিন্দুরে কাঁপছে পাকিস্তান। তারপরেও জঙ্গিদের দেখতে হাসপাতালে গিয়েছেন পাক সেনা প্রধান। অর্থাৎ এই জঙ্গিদের জন্য শাহবাজের বুকফাটা কান্না যেন থামছেই না। এই জঙ্গি তোষণ কিন্তু সেখানে চলছেই। জঙ্গিদের বুকে আগলে একেবারে নির্লজ্জ পাকিস্তান, বেহায়া পাকিস্তান, এই কথাগুলো আজ বলতেই হচ্ছে। এবং কিছুক্ষণ আগেই যে খবর আমরা পেলাম, কাশ্মীরে উন্নয়ন থামাতেই পরিকল্পিত হামলা। পর্যটনে ধাক্কা দিতে পহেলগাঁওয়ের টার্গেট টুরিস্ট। লস্করের শাখা টিআরএফকে দিয়ে হামলা করে পাকিস্তান। সীমান্ত পেরিয়ে যোগ্য জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর নিয়ে এমনটাই বিবৃতি দিয়েছে বিদেশ মন্ত্রক। আমরা একেবারে গতকাল রাত থেকে এখনো পর্যন্ত প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিচ্ছি, আর সারাদিন এই আপডেট আপনাদের দিয়ে থাকবো। সঙ্গে থাকুন।